আসসালামু আলাইকুম। আমরা 9টা 10 হয়েছে। আমি 15 থেকে শুরু করব ইনশাল্লাহ। তো প্রথমে আমি শুভেচ্ছা জানাই সবাইকে। আমি অসুস্থ ছিলাম, অনেক ঝড়ঝাপটা গিয়েছে আমার উপর দিয়ে। আমি সবার দোয়া চাই, সবার সহযোগিতা, সবার দোয়ায় আমি আবার অ্যাক্সেসে ফিরে আসলাম। অনেক দিন পর আমি অ্যাক্সেসে ক্লাস নিচ্ছি। আমার মনে হচ্ছে নতুন করে আবার ক্লাস শুরু করতেছি, তাই না? সবাই তোমরা ভালো আছো না? এখানে দেখতে পাচ্ছি পারভেজ আলমকে দেখতে পাচ্ছি, আমাদের পারভেজ, সাবিহা, আফরিন, ছন্দ, জান্নাত, তুহা, নাহিদকে দেখতে পাচ্ছি। আমি ভালো আছি, সবাই ভালো আছো নিশ্চয়ই। নাহিদ, ওয়ালাইকুম আসসালাম। নাহিদ, তুমি ভালো আছো? শরীফ, তুমি ভালো আছো? আমি অসুস্থ ছিলাম অনেক দিন, আমার একটা পায়ে আঘাত পেয়েছি, সবাই জানো, সবাই অনেক দোয়া করেছো। আমি বাংলাদেশ মেডিকেলে ছিলাম প্রায় 22 দিনের মতো। আমি সবার ভালোবাসা পেয়েছি, বিশেষ করে আমার ডেন্টিস্ট সমাজ, আমার ডেন্টিস্টরা আমাকে কতটা ভালোবেসেছে সেটা আমি রিটার্ন দিতে পারবো না। ওদের ভালোবাসা, ওদের দোয়ায় আমি আবার সুস্থ হয়ে ফিরে আসছি, আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি। সুমাইয়া জান্নাত, আমি ভালো আছি রে বাবা। রিজওয়ান শরীফ, আমি ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আমি এখন প্র্যাকটিস করতেছি আবার, যদিও রুগী দেখি কম। আমার চেম্বারে আমার ডেন্টিস্টরা আছে, ওরাই রুগী দেখতেছে। মাঝে মধ্যে একটু ওদের সাথে হেল্প করি, কোনো কমপ্লিকেশন হলে আমি একটু হাত দিই। সবসময় আমি রুগী দেখি না। আমি ভালো আছি। আমার পায়ের অবস্থা আগের চেয়ে ভালো। হ্যাঁ, আমি এখন পুরাপুরি সুস্থ, বাট আমাকে ডক্টর বলেছেন কিছুদিন স্টিক ইউজ করতে। আরও আমি ব্যথাহীন হিসাবে আছি। ইকরাম, তুমি ভালো আছো? ইকরামের সাথে অবশ্য কয়েকদিন আগে দেখা হয়েছে। ইকরাম আমার চেম্বারে এসে আমাকে দেখে গেছে। সবাই খোঁজ নিয়েছে আমার। আমি আসলে মানে এটা আমি বুঝে বলতে পারবো না। আমার বিশেষ করে আমার স্টুডেন্ট, সারা বাংলাদেশের স্টুডেন্ট যারা যেখানে আছে তারা সবাই আমার খবর নিয়েছে। এটা আমার বিরাট একটা প্রাপ্তি, এবং এটা একমাত্র হয়েছে অ্যাক্সিস থেকে। মানে আমি অ্যাক্সিসে ক্লাস নিয়েছি, এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে। আমার স্টুডেন্টরা, আমার ডক্টররা, আমার ডেন্টিস্টরা, সারা বাংলাদেশের ডেন্টিস্টরা খবর নিয়েছেন, ভালোবাসা পেয়েছি। ইনশাল্লাহ ভালো আছি। আমরা একটু পড়াশোনা শুরু করি। অনেকদিন পরে বসলাম, আমারও অভ্যাস নষ্ট হয়ে গিয়েছে। ইনশাল্লাহ চেষ্টা করছি আমি কিছু দেওয়ার। আমাদের কনজারভেটিভ ডেন্টিস্ট্রিতে আমরা দুটো পার্ট, একটা হচ্ছে এন্ডোডন্টিক্স আর একটা হচ্ছে অপারেটিভ ডেন্টিস্ট্রি, আমরা জানি সেটা। তো আমি আজকে, যেহেতু আমাকে অনেকেই বললো যে অপারেটিভ ডেন্টিস্ট্রি থেকে ক্লাস হচ্ছে না, অপারেটিভ ডেন্টিস্ট্রি সম্পর্কে অনেকের জানা হচ্ছে না। সুমাইয়া চৌধুরী, আমি ভালো আছি রে বাবা। সবাইকে আসসালামু আলাইকুম আবার জানাচ্ছি। আমি ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। সবার দোয়ায় আমি আবার সব কিছুতে অংশগ্রহণ করতে পারছি, আলহামদুলিল্লাহ। এবং আমরা করোনা থেকে যেন মুক্ত হতে পারি, মুক্ত থাকতে পারি, তার জন্য যতটা প্রোটেকশন নিয়ে চলতে হবে, মাস্ক ইউজ করতে হবে সবাইকে। আমরা স্যানিটাইজার অথবা হাত ধুয়ো, যতটুকু সম্ভব হয় মেনে চলতে হবে। এবং বাকিটা উপরওয়ালা আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, এই কামনা করছি। কাজী শাহাদাত, ওয়ালাইকুম আসসালাম। মাহমুদা সুলতানা, ফাতেমাতুজ্জোহরা, সুমাইয়া চৌধুরী, সবাইকে শুভেচ্ছা, সবাইকে ভালোবাসা। প্রিয়াঙ্কা পান্না, আদাব, তোমাকেও আদাব, ভালোবাসা, শুভেচ্ছা। সবাইকে দেখতে ইচ্ছে করতেছে। সুমাইয়া শিমু, ওয়ালাইকুম আসসালাম। আমি পড়া শুরু করি, তারপর আমি মাঝে মাঝে এসে কথা বলবো। হ্যাঁ, আমাদের আজকের বিষয় হচ্ছে টুথ ওয়ারিং, দাঁতের ক্ষয়। দাঁতের ক্ষয় তো বিভিন্নভাবেই হচ্ছে, বয়সের কারণে হচ্ছে, ডিজিজ দিয়ে হচ্ছে, এবং ব্যাকটেরিয়া দ্বারা হচ্ছে। ব্যাকটেরিয়া দ্বারা যেটা হচ্ছে, জাফর দেওয়ান, ভালো আছে জাফর, লামিয়া মাহজাবিন, রাবিয়া আক্তার, ঋতু, শামসুন নাহার, আফসানা, সবাই ভালো থেকো, সবার জীবন সুন্দর হোক, সবাই
অনেক লম্বা হায়াত পাও এই দোয়া করি এই করোনা কালে। ফাতেমা ফাতেমা বিনতে শাহিদ, ওয়ালাইকুম আসসালাম। আমি তো ক্লাস নিতেই পারবো না, সবাইকে দেখতে হবে। মোহাম্মদ এস আসান, এহসান তুমি ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম এহসান। আমি শুরু করি, হ্যাঁ। আচ্ছা, টুথ ওয়ারিং। দাঁতের ক্ষয় কয় ধরনের? দাঁতের ক্ষয় হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ক্যারিয়াস, একটা হচ্ছে নন ক্যারিয়াস। আমরা জানি ক্যারিয়াস টুথ লস, নন ক্যারিয়াস টুথ লস, দুইটা, তাই না? সুমাইয়া তিনা, সিরাজ, সিরাজ আমি ভালো আছি, এসে দেখে যেও আমাকে, ঠিক আছে? আচ্ছা, আমরা টুথ ওয়ারিং জানি দুই ধরনের, দাঁতের ক্ষয় দুই ধরনের, একটা হচ্ছে ক্যারিয়াস, একটা হচ্ছে নন ক্যারিয়াস, তাই না? আজকে আমরা পড়বো নন ক্যারিয়াস টুথ ওয়ার। নন ক্যারিয়াস টুথ ওয়ার ডেফিনেশনটা পড়ি, আস্তে আস্তে আমরা ডিটেলস পড়বো, আজকে অনেকক্ষণ পড়বো ইনশাল্লাহ। টুথ ওয়ার হ্যাজ বিন ডিফাইন্ড অ্যাজ লস অফ টুথ সাবস্টেন্সেস। টুথ ওয়ারটা হচ্ছে লস অফ টুথ সাবস্টেন্সেস রেজাল্টিং ফ্রম, এবং টুথ ওয়ারের ফলে রেজাল্ট হচ্ছে চার ধরনের সিমটমস, চার ধরনের ফর্মে চলে আসছে। একটা হচ্ছে অ্যাব্রেশন, আদার ইজ অ্যাট্রিশন, নাম্বার থার্ড হচ্ছে ইরোশন, এবং কনকারেন্টলি আরেকটা টুথ ওয়ার হচ্ছে অ্যাবফ্রাকশন, সেটার বানানটা হচ্ছে ABFRACTION, অ্যাবফ্রাকশন। তাহলে আমরা টুথ ওয়ার যেটা, সেটা হচ্ছে চার ধরনের। নাম্বার ওয়ান, স্যার অনেক দিন পর আপনার ক্লাস। হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ বাবা, আমি ভালো আছি। কাজী শাহাদাত, ওয়ালাইকুম আসসালাম। মাহফুজ, মাহফুজ ভালো আছো? ক্লাস নেই, পরে কথা বলবো। টুথ ওয়ার হ্যাজ বিন ডিফাইন্ড এজ লস অফ টুথ সাবস্টেন্সেস রেজাল্টিং ফ্রম অ্যাব্রেশন, attrition and erosion, and only single tooth is affected or concurrently, that is known as abfraction. তাহলে আমরা টুথ ওয়ার পেয়েছি চার ধরনের। এই টুথ ওয়ার কি? টুথ ওয়ার নন ক্যারিয়াস। তাহলে ক্যারিয়াসের সাথে এর পার্থক্যটা কোথায়? ক্যারিয়াসটা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা, নন ক্যারিয়াস হচ্ছে নন ব্যাকটেরিয়া দ্বারা। যদি ভাইবা বোর্ডে বলা হয় ক্যারিয়াসের সাথে নন ক্যারিয়াসের বেসিক পার্থক্যটা কি, বলতে হবে একটা হচ্ছে ক্যারিজ দিয়া যেটা দন্তক্ষয় হচ্ছে, ডিকে হচ্ছে অলসো ইনভলভিং ব্যাকটেরিয়া, কার্বোহাইড্রেট। আমরা জানি ক্যারিজের যা যা আছে ব্যাকটেরিয়াই বলতে হবে, ব্যাকটেরিয়া তার রিলেটেড। বাট টুথ ওয়ারিং নন ক্যারিয়াস ইজ নট ইনভলভিং ব্যাকটেরিয়া। তাহলে ওই ডেফিনেশনটা যদি আমি বলি, তাহলে ভাইবা বোর্ডে আমরা বলবো বা রিটেনে বলবো, টুথ ওয়ার ইজ ডিফাইন্ড এজ দ্য লস অফ টুথ টিস্যু বাই মিনস অফ আদার দেন ব্যাকটেরিয়া অ্যান্ড resulting in four forms. These are attrition, abrasion, erosion, and concurrently single tooth is affected, that known is abfraction. This is definition, okay? আচ্ছা, আমরা জানি টুথ ওয়ার দুইভাবে হতে পারে, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল টুথ ওয়ার, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল টুথ ওয়ার। ফিজিওলজিক্যাল টুথ ওয়ার অলওয়েজ এজিং প্রসেস, বয়সের সাথে সাথে যে ক্ষয় হচ্ছে সেটা হচ্ছে অলওয়েজ ফিজিওলজিক্যাল। তাহলে ফিজিওলজিক্যাল টুথ ওয়ারটা কি? ফিজিওলজিক্যাল এজিং প্রসেস দ্যাট হ্যাজ বিন এফেক্টিং ম্যানকাইন্ড ফর কন্টিনিউয়াস প্রসেস। It is accepted that a degree of tooth wear occurs naturally with age. বয়সের সাথে সাথে যে দন্তক্ষয় হয় তাকে বলতে হবে ফিজিওলজিক্যাল। আর প্যাথোলজিক্যাল টুথ ওয়ার হচ্ছে ব্রুক্সিজমের জন্য হতে পারে অথবা ক্লিনচিংয়ের জন্য হতে পারে, এগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল টুথ ওয়ারিং। আচ্ছা, আমরা যদি টুথ ওয়ারের মেইন ক্লাসিফিকেশন করি তাহলে কি বলতে হবে? টুথ ওয়ার ইজ টু টাইপ, ওয়ান ইজ ক্যারিয়াস, আদার ইজ নন ক্যারিয়াস টুথ ওয়ার। নন ক্যারিয়াস টুথ ওয়ার again divided in two types, one is cervical, other is non cervical.
তাহলে আমরা নন সার্ভাইকেলের মধ্যে একটাই পাবো, সেটা হচ্ছে অ্যাট্রিশন, আর রেস্ট অফ 3 আর অলওয়েজ সার্ভাইকেল। তাহলে রেস্ট অফ 3 আর নোন অ্যাজ ইরোশন, অ্যাব্রেশন অ্যান্ড অ্যাবফ্রাকশন। মনির হোসেন আমি ভালো আছি, সবুজ আমি ভালো আছি। তাহলে আমরা কি বলবো? টুথ ওয়্যার দুই ধরনের, ক্যারিয়াস, নন ক্যারিয়াস। নন ক্যারিয়াস again is divided into types. One is cervical, other is non cervical. Non cervical এর এক্সাম্পল হচ্ছে অ্যাট্রিশন, সার্ভাইকেল এর এক্সাম্পল হচ্ছে ইরোশন, অ্যাবফ্রাকশন অ্যান্ড অ্যাব্রেশন। মিম অনেকক্ষণ পরে আসলো মনে হচ্ছে। ওয়ালাইকুম সালাম মিম। ঠিক আছে, আচ্ছা প্রথম পড়ি আমরা অ্যাট্রিশন। নন ক্যারিয়াস সার্ভাইকেল লিশন, না এটা হচ্ছে নন ক্যারিয়াস নন সার্ভাইকেল লিশন। আমরা ক্লাসিফিকেশনে পড়েছি কি, আবার বলি, টুথ ওয়ারিং ইজ টু টাইপ, ওয়ান ইজ ক্যারিয়াস, আদার ইজ নন ক্যারিয়াস। নন ক্যারিয়াস ইজ অ্যাগেইন ডিভাইডেড ইন্টু টাইপস, ওয়ান ইজ সার্ভাইকেল, আদার ইজ নন সার্ভাইকেল। তো নন সার্ভাইকেলের মধ্যে একটাই, সেটা হচ্ছে অ্যাট্রিশন, রেস্ট অফ 3 আর সার্ভাইকেল। ক্লিয়ার? তাহলে আমরা প্রথম যেটা পড়বো সেটা নন ক্যারিয়াস নন সার্ভাইকেল লিশন। নন ক্যারিয়াস নন সার্ভাইকেল লিশন, নন ক্যারিয়াস নন সার্ভাইকেল লিশন, এক্সাম্পল ইজ অ্যাট্রিশন। ওকে, প্রথম আমরা অ্যাট্রিশন পড়ি। অ্যাট্রিশন ইজ দ্য প্রগ্রেসিভ ওয়ারিং। এটা হচ্ছে সবচেয়ে কমন, প্রত্যেকটা মানুষেরই হবে এজিং প্রসেসে অ্যাট্রিশন হবেই। কারো অ্যাব্রেশন নাও হতে পারে, কারো ইরোশন নাও হতে পারে, কারো অ্যাবফ্রাকশন নাও হতে পারে, কিন্তু অ্যাট্রিশন হবে বয়সের কারণে। যে দন্তক্ষয় হবে অক্লুসাল সারফেস থেকে, সেটাই হচ্ছে অ্যাট্রিশন। দাঁতে দাঁতে ক্ষয় হবে, দন্তে দন্তে ঘর্ষণের ফলে যে ক্ষয় হবে, তাহাকেই বলছি আমরা অ্যাট্রিশন। অ্যাট্রিশন ইজ দ্য প্রগ্রেসিভ ওয়ারিং of tooth surfaces or restorations as a result of functional or parafunctional occlusion of the tooth. ওকে, তাহলে ডেফিনেশনের মধ্যে দুইটা জিনিস চলে আসলো, একটা হচ্ছে ফাংশনাল, আদার ইজ নন ফাংশনাল। নন ফাংশনালটা হচ্ছে প্যারাফাংশনাল, দিট ইজ ব্রুক্সিজম, দিট ইজ চুইং অর আদার কজ। বাট ফাংশনাল কজ হচ্ছে মাস্টিকেশনের ফলে, কন্টিনিউয়াস চুইংয়ের ফলে, কন্টিনিউয়াস মাস্টিকেশনের ফলে যে ক্ষয় হচ্ছে, এজিং প্রসেসে যে ক্ষয় হচ্ছে, দিস ইজ ফাংশনাল। Attrition majority affect surfaces that come in contact occlusion, which are occlusal surfaces, proximal areas and incisal edges. তিন জায়গাতেই হতে পারে, সবচেয়ে বেশি হবে কোথায়? অক্লুসাল সারফেসে, তারপরে ইনসাইজাল, তারপরে কোথায় হবে? প্রক্সিমাল সারফেসে। Usually characterized by well-defined shiny facet. এই যে ক্ষয় হবে, এগুলাকে দেখতে আমরা কেমন দেখতে পাবো? শাইনি হবে অক্লুসাল সারফেসের। নেকেড আইয়ে যদি আমি দেখি, তাহলে আমরা শাইনি এরিয়াস দেখতে পাবো। অ্যান্ড প্যারালাল স্ট্রিয়েশনস উইদিন ফেসেট বর্ডার অফ দ্য অ্যাট্রিটেড টিথ। ঠিক আছে, তাহলে একটা প্যারালাল স্ট্রিয়েশনস পাবো উইদিন ফেসেটের মধ্যে, বর্ডার অফ দ্য এফেক্টেড টিথ। অ্যাট্রিশন কয় ধরনের? অ্যাট্রিশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অ্যাকর্ডিং টু লিশন, অ্যাকর্ডিং টু কন্ডিশন, দ্যাট ইজ ফিজিওলজিক্যাল অ্যান্ড আদার ইজ প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল অ্যাট্রিশন হুইচ অকার্স progressively during normal aging process as a result of masticatory occlusion, usually a slow process throughout life. This form of attrition plays an important role in maintaining an advantageous crown to root ratio and gains intercoronal space of 1 centimeter, which facilitate third molar eruption. এই যে নর্মাল কন্ডিশনে কি হচ্ছে? প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে দাঁতের, এতে 1 মিলিমিটার গ্যাপ হচ্ছে, এতে 8 নাম্বার দাঁতের ইরাপশন হতে পারে। এটা হচ্ছে একটা পজিটিভ সাইন। দিস ইজ অলওয়েজ ফিজিওলজিক্যাল। আমি আবার এটা পড়ছি, অ্যাকর্ডিং টু লিশন it is physiological. Attrition which occurs progressively during normal aging process
A result of masticatory occlusion, usually a slow process throughout life, এবং আমার ফুল লাইফে এই যে ক্ষয় হচ্ছে সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল tooth wearing and known as attrition. This form of attrition plays an important role in maintaining an advantageous crown to root ratio and gains intercoronal space of 1 centimeter, which facilitate third molar eruption. এবং সেখান থেকে একটা আমরা অ্যাডভান্টেজ পেতে পারি এই ক্ষয়ের ফলে থার্ড মোলারে ইরাপশন হতে পারে। Other is pathological attrition. First one is physiological attrition, aging process. Other is pathological attrition. এই pathological attrition কেন হবে? এক নম্বর কারণ bruxism. This is severe form of attrition. This is severe form of attrition that occurs as a result of abnormalities in occlusion, chewing pattern, and structural defect in teeth. Examples are bruxism and clinching. Attrition is considered pathological when it causes functional, aesthetic, and dental sensitivity problem. Physiological attrition pain না হতে পারে, physiological attrition sensitivity নাও ডেভেলপড করতে পারে, কিন্তু প্যাথোলজিক্যাল অ্যাট্রিশন ব্রুক্সিজমের ফলে যে অ্যাট্রিশন হবে অক্লুশাল সারফেসে বা প্রক্সিমাল সারফেসে, তাহা থেকে একটা পেইন হতে পারে, তাহা থেকে সেন্সিটিভিটি ডেভেলপড হতে পারে। এখানে আবার বলা হয়েছে অ্যাট্রিশন ইজ কনসিডার্ড প্যাথোলজিক্যাল হোয়েন ইট কজেস ফাংশনাল, অ্যাস্থেটিক অ্যান্ড ডেন্টাল সেন্সিটিভিটি। ফাংশনালও লস হতে পারে, অ্যাস্থেটিক ভিউ নষ্ট হতে পারে এবং ডেভেলপড করতে পারে সেন্সিটিভিটি, অ্যান্ড লাস্টলি পেইন হতে পারে। আর আরেকটা হচ্ছে অ্যাকর্ডিং টু মরফোলজি। অ্যাকর্ডিং টু মরফোলজিতে আমরা অ্যাট্রিশন পাই দুই ধরনের। একটা হচ্ছে প্রক্সিমাল সারফেস অ্যাট্রিশন, আদার ইজ অক্লুডিং সারফেস অ্যাট্রিশন অর অক্লুশাল ওয়্যার। তাহলে আমরা মরফোলজিক্যালি যে অ্যাট্রিশন পেয়েছি তাহাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, দুইভাবে বলতে পারি। নাম্বার ওয়ান ইজ প্রক্সিমাল সারফেস ওয়্যারিং অর প্রক্সিমাল সারফেস অ্যাট্রিশন, আদার ইজ অক্লুশাল সারফেস অ্যাট্রিশন। অক্লুশাল সারফেস অ্যাট্রিশনকে এক কথায় বলছে অক্লুশাল ওয়্যারিং। আমি প্রক্সিমাল সারফেস অ্যাট্রিশন নিয়ে বলছি কথা। Attrition of the proximal contact areas leads to flat. আমরা জানি আমাদের কন্টাক্ট পয়েন্টটা ফ্ল্যাটেনিং হয়ে যাবে। কিভাবে হবে? এই যে কন্টাক্ট পয়েন্টটা থাকার কথা ছিল এইভাবে, এই যে কন্টাক্ট পয়েন্ট, দুইটা দাঁতের কন্টাক্ট পয়েন্ট, এই জায়গাতে অ্যাট্রিশন হলে এটা টোটালটা ফ্ল্যাট হয়ে যাবে, এটা ফ্ল্যাটেনিং হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে অ্যাট্রিশন অফ দ্য প্রক্সিমাল কন্টাক্ট এরিয়াস লিডস টু ফ্ল্যাট। Faceted proximal contours or concave proximal surface অনেক সময় ফ্ল্যাট থেকে আবার কনকেভ হয়ে যায়। কনভেক্স থাকার কথা আমাদের, কন্টাক্ট হতে কনভেক্স যেই কন্টাক্ট হয় তারপর ফ্ল্যাট হয়ে যেতে পারে, তারপর কনকেভ হয়ে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা। তারপর বলছে এটি কি ফেসেড প্রক্সিমাল কন্টোরস অর কন্টাক্ট proximal surfaces. In some cases proximal surface attrition leads to the following. এবং একটা proximal surface যখন attrition হয় তাতে আমরা কি রেজাল্ট পাই? নাম্বার ওয়ান, ইনক্রিজ ইন প্রক্সিমাল সারফেস এরিয়া। প্রক্সিমাল সারফেস এরিয়া ইনক্রিজ করতে পারে, সাসেপ্টেবল টু ডিকে, এবং সেখান থেকে প্রক্সিমাল সারফেস অ্যাট্রিশনের ফলে ডিকে হতে পারে, আবার এখানে ক্যারিজ ডেভেলপড হতে পারে। ডিফিকাল্টি ইন প্লাগ কন্ট্রোল, এত বড় স্পেস হবে আমি প্লাগকে কন্ট্রোল করতে পারবো না, প্লাগ জমা হবে। ইনক্রিজ ইন প্রক্সিমাল সারফেস এরিয়া সাসেপ্টেবল টু ডিকে হতে পারে, ক্যারিজ হতে পারে। ডিফিকাল্টি ইন প্লাগ কন্ট্রোল, প্লাগকে আমি কন্ট্রোল করতে পারবো না, এবং সাসেপ্টেবল টু ডিউ টু ডিক্রিজ ইন সাইজ অফ এমব্রেশার, আমাদের যে এমব্রেশারের স্পেস থাকার কথা সেটা ছোট হয়ে আসবে। Decrease in mesiodistal
ডাইমেনশন। মেজিও ডিস্টাল ডাইমেনশন বড় থাকার কথা, সেটা আস্তে আস্তে ক্ষয় হতে হতে ছোট হয়ে যাবে। মেজিও ডিস্টাল ডাইমেনশন অফ টুথ, ডিক্রিজ ইন মেজিও ডিস্টাল ডাইমেনশন অফ টিথ লিডিং টু মেজিয়াল ড্রিফটিং, এবং নর্মালি মেজিয়ালি দাঁতটা ড্রিফট হয়ে আসে। রিডাকশন ইন টোটাল ডেন্টাল আর্চ লেন্থ, এবং এগুলা আস্তে আস্তে মেজিয়ালি ড্রিফটিং হতে হতে যে টোটাল ডেন্টাল আর্চের যে লেন্থ থাকার কথা সেটা আস্তে আস্তে ডিক্রিজ করবে। ইনক্রিজ ইন ডাইমেনশন অফ ইন্টারপ্রক্সিমাল স্পেস, এবং ইন্টারপ্রক্সিমাল স্পেস কন্ট্যাক্ট পয়েন্ট দেওয়া একদম না থাকার কথা সেখানে ইনক্রিজ হয়ে যাবে ইন্টারডেন্টাল স্পেস, এবং সেখানে ফুড ইম্প্যাক্ট হবে, পেরিওডন্টাইটিস ডেভেলপড হবে, দেন আদার কন্ডিশন। অল দিস ফ্যাক্টরস কাপলড, এবং একসাথেও সবগুলা ঘটতে পারে, টুগেদার ক্যান লিড টু পেরিওডন্টাইটিস। এই কথা বইয়ে লিখে আমি একটু আগে বলেছি। আদার ইজ অক্লুশাল ওয়ারিং। তাহলে আমরা অ্যাকর্ডিং টু মরফোলজিতে অ্যাট্রিশন দুই ধরনের, অ্যাকর্ডিং টু প্যাথোলজিক্যাল কন্ডিশন, সরি অ্যাকর্ডিং টু লিশন আমরা বলতে পারি ফিজিওলজিক্যাল, অ্যান্ড আদার ইজ প্যাথোলজিক্যাল অ্যাট্রিশন। প্যাথোলজিক্যাল অ্যাট্রিশন সংগঠিত হয় ব্রুক্সিজমের দ্বারা, ফিজিওলজিক্যাল অ্যাট্রিশন সংগঠিত হবে এজিং প্রসেস, মাস্টিকেশনের ফলে। ঠিক আছে? অক্লুডিং সারফেস অ্যাট্রিশন অর occlusal wearing. Attrition of occlusal surface leads to loss, flattening, facetting or reverse cusping of occluding elements. কাস থাকার কথা, যেটা থাকার কথা কাস, এই যে একটা কাস থাকার কথা সেটা রিভার্স কাস হয়ে যায়, কাস ঢুকে যাবে এইদিকে, রিভার্স কাস পার্মানেন্ট হয়ে গেছে, রিভার্স কাস হয়ে যাবে। এই দেখো রিভার্স কাস, কাজটা থাকার কথা ছিল নর্মালি, সেটা ভিতরে ঢুকে যাবে। দিস ইজ রিভার্স কাস্প। ওকে, লস অফ ভার্টিক্যাল ডাইমেনশন, এটা খুব কমন একটা কন্ডিশন, সেটা হচ্ছে লস অফ ভার্টিক্যাল। অক্লুশাল ওয়ারিং এর ফলে যেটা সবচেয়ে মেজর কমপ্লেইন হয়, সিভিয়ার কমপ্লিকেশন দেখা দেয়, সেটা হচ্ছে ভার্টিক্যাল হাইট লস করবে। এটা হচ্ছে মেজর একটা কমপ্লিকেশন, সিভিয়ার কমপ্লিকেশন। লস অফ ভার্টিক্যাল ডাইমেনশন অফ ফেস ইফ অ্যাট্রিশন অকার্স র্যাপিডলি, এবং এটা যদি র্যাপিডলি হয় তাহলে বেশি করে লস হবে, টিএম জয়েন্টে পেইন হবে। ইন্টারফারেন্স ইন ফিজিওলজিক ম্যান্ডিবুলার মুভমেন্ট, এবং যদি ভার্টিক্যাল হাইট লস হয় তাহলে ম্যান্ডিবুলার মুভমেন্টে রেস্ট্রিকশন দেখা দিবে, ম্যান্ডিবুলার মুভমেন্টে নর্মাল যে মুভমেন্ট সেটা লস হবে, এবং ইন্টারফারেন্স ফিজিওলজিক্যাল ম্যান্ডিবুলার মুভমেন্ট লস হবে, তাতে টিএম জয়েন্টের প্রবলেম আসবে। টিএম জয়েন্টের জন্য যে ধরনের যে যা যা কন্ডিশন দেখা দিবে সেগুলোর জন্য আলাদা করে আবার ট্রিটমেন্ট নিতে হবে। ডেফিসিয়েন্ট মাস্টিকেটরি ইফিসিয়েন্সি উইথ প্রিডমিনান্টলি হরিজন্টাল মাস্টিকেটরি মুভমেন্ট অফ ম্যান্ডিবল, নর্মাল যে মাস্টিকেটরি মুভমেন্ট সেটা লস করবে, এবং লাস্টে কি হবে, চিক বাইট দেখা দিবে। ভার্টিক্যাল হাইট লস হলে চিক বাইট হয়, এটা আমরা জানি। অল দিস ফ্যাক্টরস ক্যান নন ইলাস্টিক্যালি স্ট্রেইন দ্য মাসেলস, এবং এতগুলো কন্ডিশনের ফলে সে চাপ দিবে কোথায়, মাসেলের উপরে চাপ পড়বে। মাসেল তো আর ছোট হবে না, মাসেল আগের মতোই থাকবে, তখন কি হবে, মাসেলে ব্যথা হবে, মাসেলগুলা লুজ হয়ে যাবে। দ্য পেরিওডন্সিয়াম অ্যান্ড দ্য জয়েন্ট কজিং সিভিয়ার ডিস্টারবেন্সেস ইন স্টোমাটোগনেটিক সিস্টেম, এটা আমরা জানি। অ্যান্ড টেম্পোরামেন্ডিবুলার জয়েন্টে বিভিন্ন ধরনের পেইন প্রডিউস হবে, বিভিন্নভাবে পেইন প্রডিউস হবে, কারো টিএম জয়েন্টের ভিতরে হতে পারে, কারো মাসেলে ব্যথা হতে পারে, সেগুলো এই রিলেশনে যা যা হয় সেগুলা দেখা দিতে পারে। তারপরে এখানে ট্রিটমেন্টের প্রয়োজন হবে। আমরা ট্রিটমেন্টের প্ল্যানে আজকে আমি যাচ্ছি না, আমরা ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো পরে। এই হচ্ছে আমাদের অ্যাট্রিশনের কাহিনী। অ্যাট্রিশন আমরা ট্রিটমেন্ট করতে পারি, নর্মালি অ্যাট্রিশন এই হতে পারে। তাহলে অ্যাট্রিশন আমরা কি পেলাম, দুই ভাগে পেয়েছি, দুইভাবে, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাট্রিশন, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল অ্যাট্রিশন। আরেকটা ক্লাসিফিকেশনে বলা হয়েছে অ্যাকর্ডিং টু মরফোলজি, প্রক্সিমাল সারফেস অ্যাট্রিশন অ্যান্ড অক্লুশাল সারফেস অ্যাট্রিশন। ঠিক আছে? অ্যাট্রিশন মেকানিক্যাল ওয়্যার, যদিও বলা হয় এটাকে মেকানিক্যাল ওয়্যার, মেকানিক্যাল অর মাস্টিকেটরি অর ইনসাইজাল অর অক্লুশাল,
সারফেসেস ইজ এ রেজাল্ট অফ ফাংশনাল অর প্যারাফাংশনাল মুভমেন্ট, একটু আগে বলেছি। অলসো অকার্স অক্লুশাল অ্যান্ড প্রক্সিমাল সারফেস, একটু আগে বলা হয়েছে। স্মল পলিশড ফেসেট, এবং একটা পলিশড ফেসেট দেখা দিবে যে পলিফেসেট হচ্ছে পাথরকে কাটার পরে পাথরটা চকচক করতে থাকে। বড় বড় পাথরকে যখন দুই ভাগে ভাগ করা হয় তখন পাথরটা দুইটা টুকরা হয়ে যায় এবং ওটা চকচক করতে থাকে, পলিশড হয়ে যায়। On a cusp tip or ridge or an incisal edges, dentinal exposure when a severe attrition occurs. Okay, যদি সিভিয়ার অ্যাট্রিশন হয় সেখানে ডেন্টিন এক্সপোজড হতে পারে। সেকেন্ড, আদার স্ট্রাকচার এক্সামাইন্ড, লুক ফর এনি অ্যাবনর্মালিটি সাইন অফ ট্রমাটিক অক্লুশন লাইক মোবাইল টিথ, টিল্টেড টিথ, এগুলোও দরকার নেই। রেডিওগ্রাফিক অ্যাসাইনমেন্ট, রুট resorption, hypercementosis, wedging of periodontal ligament, widening of the periodontal ligament, vertical, bone loss, thickening of lamina dura, calcification of pulp space, এগুলো হতে পারে মাস্টিকেটরি লোডের কারণে, চেঞ্জের কারণে। আমরা জানি পাল্প স্পেসটা ছোট হতে পারে, পাল্পের মধ্যে স্টোন জমা হতে পারে, সেকেন্ডারি ডেন্টিন ফর্মেশন হতে পারে ডিউ টু ডেন্টিন ফর্মেশন। কী টাইপের ডেন্টিন? সেটা প্যাথোলজিক্যাল ডেন্টিন হতে পারে, সেটা ফিজিওলজিক্যাল ডেন্টিন হতে পারে। ফিজিওলজিক্যাল, সেকেন্ডারি ডেন্টিন, প্যাথোলজিক্যাল, টারশিয়ারি, আমরা যে ডেন্টিনের ক্লাসিফিকেশনে যেতে হবে তাইলে বলতে গেলে, এবং সেটার কারণে পাল্প স্পেস লস হতে পারে, বিশেষ করে পাল্প চেম্বার। ট্রিটমেন্ট আমরা পরে পড়ব। এখন আমরা পড়ব হচ্ছে abfraction, যে এটা নিয়ে abfraction. What is abfraction? abfraction হচ্ছে, abfractionের অরিজিনাল বাংলা ওয়ার্ড হচ্ছে ভেঙে আসা। abfraction মানে হচ্ছে স্ক্র্যাপ অফ, ভেঙে আসা, এটা হচ্ছে অরিজিনাল বাংলা। লস অফ টুথ স্ট্রাকচার থ্রু সাম abnormal mechanical process other than tooth contact, mainly mastication, এবং only one teeth is involved. বিশেষ করে ম্যান্ডিবুলার টিথ এফেক্টেড বেশি হয়, ম্যান্ডিবুলার প্রিমোলার, ম্যান্ডিবুলার মোলার দাঁতগুলা এফেক্ট বেশি হয়। দিজ আর ওয়েজ টাইপ ডিফেক্ট। ওয়েজ টাইপ ডিফেক্ট একদম ভি শেপ ডিফেক্ট। ভি শেপ বলা হচ্ছে কারণ বাকিগুলো ভি শেপ না হতে পারে, অ্যাব্রেশনে নাও হতে পারে, ইরোশনে না হতে পারে, এটা ভি শেপ হবে এবং তার একটা লাইন অ্যাঙ্গেল থাকবে। তার মানে লাইন অ্যাঙ্গেল কি? দুইটা ওয়ালের সংমিশ্রণ, দুইটা ওয়ালের যেখানে মিটিং পয়েন্ট হয় তাহাকে আমরা বলি লাইন অ্যাঙ্গেল। তাহলে আমরা একটা লাইন অ্যাঙ্গেল পাবো এবং শার্প একটা মার্জিন পাবো। দিস ইজ ভি শেপ নচ। তাহলে these are wedge type defect usually occurs in the cervical areas of teeth due to excessive occlusal stresses or parafunctional habit such as bruxism. এখানে ব্রুক্সিজমের কথা বলেছি। ব্রুক্সিজমের ফলে অক্লুশাল ওয়েডিংও হবে, আবার এদিকে কি হতে পারে? অ্যাবফ্রাকশনও ডেভেলপ করতে পারে। These are microfracture which appear in the enamel as cervical area of teeth, flexes under heavy loads. দাঁতের সার্ভাইকেল মার্জিনে কি হবে? ফ্লেক্সার ডেভেলপড করবে এবং সেখান থেকে ক্ষয় হওয়া শুরু হবে। ওয়েজ শেপ ডিফেক্ট অ্যান্ড শার্প লাইন অ্যাঙ্গেল হবে। ঠিক আছে? Abfraction, loss of tooth surfaces at the cervical areas of teeth caused by tensile and compressive forces during tooth flexure. এই দুইটা জিনিস মনে রাখতে হবে। অ্যাবফ্রাকশন হচ্ছে সিঙ্গেল টিতে হবে এবং সেটা কখন ঘটিত হবে? সংঘটিত হবে টেনসাইল স্ট্রেংথ অ্যান্ড কম্প্রেসিভ স্ট্রেংথের ব্যালেন্স অ্যান্ড আনব্যালেন্সডের ফলে টেনসাইল স্ট্রেংথ যেখানে বেশি হবে সেখানে কি হবে? টান খাবে। কিন্তু আমরা জানি যে আমাদের এনামেল নন ইলাস্টিক, তারপরে একটু ইলাস্টিসিটি আছে হয়তো বা ডেন্টিনের মধ্যে, তারপরে সিমেন্টামের মধ্যে। তো এনামেলের
এনামেল নন ইলাস্টিকের কারণে কিন্তু টেনসাইল স্ট্রেংথ কম, ইলাস্টিসিটি তার নাই, এই জন্য টান খাবে না। টান না খাওয়ার কারণে একটা টেনশন প্রডিউস হবে। সেই টেনশনের ফলে কি হবে? টেনশনের ফলে মাইক্রোফ্র্যাকচার ডেভেলপড করবে। মাইক্রোফ্র্যাকচার ডেভেলপড করার ফলে মাইক্রোফ্র্যাকচার হলো, কিন্তু সাথে সাথে ভেঙে আসবে না। যখন আমরা এই যে মাইক্রোফ্র্যাকচার হয়ে দাঁতে লেগে আছে ফ্র্যাকচারগুলা, কিন্তু আমি যখন ব্রাশ করতে যাব, আমার ব্রাশিংয়ের ফলে ওই আস্তে আস্তে ভেঙে চলে আসবে। এই যে প্রসেসটা, দিস ইজ অ্যাবফ্র্যাকশন। আমি একটু ছবি এঁকে দেখাই। এই দেখো কি হচ্ছে এখানে। এই যে আপার ম্যাক্সিলারি টিথের প্যালাটাল কাস কি করছে, বা কাস মধ্যে প্রেস করছে, বা মাস্টিকেটরি লোড দিচ্ছে। লোডের ফলে কি হচ্ছে, এই প্রেশারটা এইখানে এসে পড়ছে। দিস ইজ সার্ভাইকেল মার্জিন। তো সার্ভাইকেল মার্জিনের প্রেশার পড়ার পরে এখানে কি হচ্ছে, টেনসাইল স্ট্রেংথ বেড়ে যাচ্ছে, টেনশন বেড়ে যাচ্ছে। টেনশনের ফলে দুই দিকে টান খাচ্ছে এনামেলের মধ্যে। তো এনামেলের মধ্যে টান খাওয়ার ফলে কি হয়, এখানে মাইক্রোফ্র্যাকচার প্রডিউস হয়। মাইক্রোফ্র্যাকচার প্রডিউস হওয়ার পর যখন ব্রাশ করতে যাই, বা আমি গরম কিছু খাবার খেতে যাই, বা আমি কোনো বেভারেজ খেতে যাচ্ছি, বা আমি কোনো একটা ফল খেতে যাচ্ছি, তখন এগুলো আস্তে আস্তে ভেঙে চলে আসে। এই ভেঙে চলে আসাটাকে বলেছে মাইক্রোফ্র্যাকচার অফ ক্রিস্টাল অফ এনামেল, এবং তাহাকে বলছি আমি অ্যাবফ্র্যাকশন। দেখো এখানে কি হচ্ছে, টেনশন হচ্ছে, টেনসাইল স্ট্রেংথের উপর টেনশন, আর এখানে হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ লেগে যাচ্ছে। এটা হচ্ছে প্যালাটাল সাইট, সরি লিঙ্গুয়াল সাইট, ম্যান্ডিবুলার টিথ লিঙ্গুয়াল সাইট। তাইলে এইখানে ক্ষয় হবে না, ক্ষয় হবে এই সাইডে, বাক্কাল সাইডে। এবং এটাকে আমরা বলছি কি বলছি, এটাকে বলছি অ্যাবফ্র্যাকশন। তাহলে প্যাথোলজিক্যালি যদি বলতে হয় সেটাকে কি বলতে হবে, আমি একটু পড়ি। ল্যাটারাল ফোর্সেস ক্রিয়েট টেনশন। একটু আগে বলেছি ল্যাটারাল ফোর্সের ফলে টেনশন ক্রিয়েট হবে, অ্যান্ড কম্প্রেশনও প্রডিউস হবে। Compression always produced to lingual site, tension always produced to buccal site of the cervical margin of mandibular teeth. And the cervix is or cervical site is indicated by arrows. একটু আগে arrow দিয়ে আমি দেখিয়েছি। In the enlarged section disrupts bond. কার বন্ড ডিসরাপ্ট করবে? হাইড্রোক্সি অ্যাপেটাইট ক্রিস্টালের বন্ডিংটা লস করবে। ঠিক আছে, লস করার পরে ভেঙ্গে থেকে যাবে। আর যখনই ব্রাশ করতে যাবো তখন ছুটে ছুটে চলে আসবে। একদিনে না, মিনিমাম একদিন, 2 দিন, 3 দিনের দিন আস্তে 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 ক্ষয় হবে, এবং ওয়েজ শেপ, ভি শেপ একটা নচ প্রডিউস হবে। দিস ইজ নোন অ্যাজ অ্যাবফ্র্যাকশন। এই একটা থিওরি। আর একটা থিওরি বলা হয়েছে, আদার থিওরি ইজ এ ইলেকট্রিক কারেন্ট প্রডিউস হতে পারে। এখানে এটাকে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার ফলে কি হলো, একটা কারেন্ট প্রডিউস হবে, একটা হিট প্রডিউস হবে। এই হিট বা কারেন্টকে বলা হচ্ছে পাইজো ইলেকট্রিক থিওরি। পাইজো ইলেকট্রিক কারেন্ট প্রডিউস হবে, এবং সেটা সরাসরি এখানে চলে আসবে। কারেন্টের ফলে, হিটের ফলে এটা গরম হয়ে যাবে। এই জায়গাটা শুধু সার্ভাইকাল মার্জিনটা গরম হবে, হিট প্রডিউস হবে, কারেন্ট প্রডিউস হবে, এবং আস্তে 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 ক্র্যাক প্রডিউস হবে। এই ক্র্যাকের ফলে যখন আমি আবার ব্রাশ করতে যাব সেখানে ক্ষয় হবে। এই দুইটা থিওরি। আরেকটা থিওরি বলা হয়েছে যে আমরা জানি এনামেলের থিকনেস বিভিন্ন জায়গায় বিভিন্ন, সেখানে সার্ভাইকেল মার্জিনের থিকনেসটা হচ্ছে খুবই কম, অক্লুশাল সারফেসে বেশি, আবার ইনসাইজাল সারফেসে বেশি, এক এক জায়গায় এক একটা। এই জন্য যেখানে সবচেয়ে বেশি অল্প থিকনেস সেখানে মাইক্রোফ্র্যাকচার হয়। তাহলে তিনটে থিওরি মিলায়া যদি আমি একসাথে করি, তাহলে নাম্বার 1 হচ্ছে টেনশন, নাম্বার 1 হচ্ছে টেনসাইল স্ট্রেংথ, নাম্বার 2 হচ্ছে কারেন্ট, আর নাম্বার 3 হচ্ছে থিকনেস। এই তিনটে মিলে হচ্ছে অ্যাবফ্র্যাকশন। আমি বুঝাইতে পারছি?
যদি বলা হয় মেকানিজম অফ অ্যাবফ্র্যাকশন, আমি আমার রিটেনে প্রায় সময় দিই, আমাদের যারা পাশ করে গিয়েছে এসএমসি ডেন্টাল ইউনিট থেকে আমি মেকানিজম দিয়েছি। মেকানিজমে এই 3টা কথা লিখলেন ফুল মার্কস দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা অলসো ইট ইজ দ্য লস অফ টুথ স্ট্রাকচার দ্যাট রেজাল্ট ফ্রম ফ্লেক্সার দ্যাট ইজ কজড বাই occlusion or occlusal stresses. The magnitude of tooth tissue loss depends on the size, duration and direction, frequency and location of the forces. স্বাভাবিক, যত বেশি ডিউরেশন, লম্বা টাইম দিয়ে মাস্টিকেশন হবে, হিট প্রডিউস হবে, ফ্র্যাকচার বেশি হবে। লোকেশন একটা ফ্যাক্টর। কোন দাঁতে বেশি হচ্ছে, ম্যান্ডিবুলারটিতে বলা হচ্ছে লোকেশন অর সাইট, এবং লোকেশনটা হচ্ছে সার্ভাইকাল মার্জিন, ঠিক আছে? মেকানিজমটা, কজেসটা একটু আগে আমি বলেছি। এ হচ্ছে অ্যাবফ্র্যাকশন। আচ্ছা, এখন আসি আমরা অ্যাবফ্র্যাকশনের মেকানিজম। বলা হয়েছে ডিউরিং মাস্টিকেশন 3 টাইপস অফ স্ট্রেসেস আর রেজাল্ট। নাম্বার 1 কম্প্রেসিভ, নাম্বার 2 টেনসাইল অ্যান্ড নাম্বার 3 শেয়ার স্ট্রেসেস। একটু আগে 3টা বলেছি, এই 3টারই এখানে বলা হয়েছে। ডেন্টিন অ্যান্ড এনামেল হ্যাভ এ হাই কম্প্রেসিভ স্ট্রেংথ বাট আর রিলেটিভলি উইক ইন টেনশন অর টেনসাইল স্ট্রেংথ। নাই বললেই চলে, এনামেল তো নাই। এনামেল কি আর টেনসাইল স্ট্রেংথ আছে? নাই। ডেন্টিন ইজ স্ট্রঙ্গার দেন এনামেল ইন কাউন্টারেক্টিং টেনসাইল স্ট্রেসেস, তাই না? ডেন্টিন ইজ বেটার দেন এনামেল। Enamel more as a rigid unit. It become brittle and fracture at a small deformation load. Forces are applied on enamel rod. আমরা জানি enamel rod is a collection of enamel prism. Enamel prism, একটা enamel prism আরেকটা enamel prism এর উপরে যখন বসবে তখন আমরা বলি this is rod. একটা রড যখন টোটাল উপর থেকে সারফেস থেকে ঘুরে এসে আবার ডেন্টিনো এনামেলে জাংশনে লেগে যায়, তখন আমরা তাহাকে বলি স্ট্রিয়া অফ রেটজিয়াস। এগুলো আমরা অ্যানাটমিতে পড়ে এসেছি। কমপ্লিট এনসার্কলিং এনামেল রড ইজ নোন অ্যাজ স্ট্রিয়া অফ রেটজিয়াস। ওকে, এটা আমরা জানি। বাক্কালে টেনসাইল হবে, কারণ যদি ধাক্কা মারতেছে কোথায়? বাক্কালে ধাক্কা মারে, এখানে ধাক্কা মারতেছে, এখানে টেনসাইল হবে। এটা তো ধাক্কা মারতেছে, ধাক্কাটা কোন কাস্পে খাচ্ছে? দিস ইজ বাক্কাল কাস্প। তো বাক্কাল কাস্পেই তো তাই এই ধাক্কাটা লাগে। এটা কি লাগে এখানে? এটাই লাগে, মেইনলি এটা লাগে। এটা যদি বেশি লাগে তাহলে এখানে বেশি। এই যে কে একজন কোয়েশ্চেন করেছো, ফেরদৌস তুষি, স্যার বাক্কালে টেনসাইল অ্যান্ড লিঙ্গুয়াল কম্প্রেসিভ কেন হবে? বিকজ lingual or palatal cusp of maxillary teeth directly press করছে, stress করছে কাকে? buccal cusp of mandibular teeth. So heat or tension is produced to cervical margin of the mandibular teeth of buccal side. Clear? নাকি ক্লিয়ার না? এখানে কি করছে দেখো, এখানে করছে না, এই জন্য কম্প্রেসিভ স্ট্রেংথ এখানে বেশি। আচ্ছা গেল। ডিসরাপশন ক্রিস্টালস আর, আচ্ছা, forces are applied on enamel rod. Disruption of enamel, disruption of chemical bonds between hydroxyapatite crystal এর যে chemical bonding সেটা লস করবে। bonds are broken, bondsটা broken হবে। কার bonds? hydroxyapatite crystal এর bond লস করবে। small intercrystalline space is created, এবং সেখানে রডের মধ্যে যে প্রিজম আছে, প্রিজম একটার সাথে ছুটে যাবে। পেনিট্রেশন অফ ওয়াটার অ্যান্ড আদার মলিকুলস, আমি যখন ব্রাশ করতে যাবো, আমি যখন খাবো, তখন ওখানে পানি ঢুকবে। ডিসরাপ্টেড ক্রিস্টালস আর মাচ মোর সাসেপ্টেবল টু কেমিক্যাল ডিসলিউশন, এবং সেটা কেমিক্যাল দিয়েও গলে বের হয়ে আসতে পারে, অথবা ফিজিওলজিক্যাল প্রসেসেও বের হতে পারে। কেমন হতে পারে? ব্রাশিংয়ের ফলে হতে পারে, কম্প্রেশনের ফলে হতে পারে, টেনশনের ফলে হতে পারে, মাস্টিকেশনের ফলে হতে পারে, ব্রুক্সিজমের ফলে হতে পারে। ঠিক আছে? আর আলাদা 2টা কজ আমি একটু আগে বলেছি, বলা হয়েছে কারেন্ট প্রডিউস হতে পারে, সেই কারেন্টের নাম হচ্ছে পায়েজো ইলেকট্রিক ইফেক্ট আর পায়েজো ইলেকট্রিক থিওরি। এখানে বানানটা হচ্ছে PIEZ ও পায়েজো ইলেকট্রিক কারেন্ট
আর আদার ইজ আমরা জানি এনামেলের থিকনেস বিভিন্ন জায়গায় বিভিন্ন, বিশেষ করে সার্ভাইকেল মার্জিনের থিকনেসটা হচ্ছে 0.5 হতে পারে, 0.5-এর নিচেও হতে পারে। থিকনেস অফ এনামেল অ্যান্ড ডেন্টিন ভেরিজ ওভার দ্য কাস্প অফ পস্টেরিয়র টিথ। তাহলে থিকনেস যেখানে কম সেখানে ফ্র্যাকচার হওয়ার চান্স বেশি। ঠিক আছে, বাকি রইল দুইটা, একটা হচ্ছে অ্যাব্রেশন আর হচ্ছে ইরোশন। অ্যাব্রেশনটা কি? অ্যাব্রেশন ইরোশনটা কি? ইরোশন শেষ করি, তারপরে অ্যাব্রেশনে যাব। ইট ইজ ডিফাইন্ড এজ এ লস অফ টুথ সাবস্টেন্সেস caused by chemical process not involved in bacterial action or bacterial acid. অ্যাসিড হবে কিন্তু ব্যাকটেরিয়া থেকে বাই প্রোডাক্ট অ্যাসিড না। ঠিক আছে, এটা হচ্ছে আমার এক্সট্রিনজিক অ্যাসিড আর ইন্ট্রিনজিক অ্যাসিড। এটা আমার খাওয়ার অ্যাসিড হতে পারে, ভিতর থেকেও অ্যাসিড আসতে পারে। ইট ইজ এ ডিফেক্ট অ্যারাইজিং ফ্রম dissolution of tooth structure due to chemical attack of either endogenous or exogenous origin or combined chemico-mechanical attack. Classification of erosion: Class 1, superficial lesion involved only enamel. Class 2, localized lesion involving dentin for less than 1/3 of the surface. আবার টোটাল ডেন্টিনের 1/3 ইনভলভ হবে, বাকি 2/3 ইনট্যাক্ট থেকে যাবে, তাহাকে বলেছি আমরা ক্লাস 2। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ক্লাস 3, generalized lesion involving in dentin for more than 1/3 of the surface. টোটাল ডেন্টিন ইনভলভ করে ফেলবে, তাহাকে বলছি আমরা টাইপ 3। রিগার্জিটেশন অফ স্টমাক অ্যাসিড কজেস, এগুলো আমরা জানি। হ্যাবিচুয়াল সাকিং অফ লেমন জুস, এগুলো আমরা জানি। ফ্রুট থেকে হতে পারে, বিভিন্ন ধরনের বেভারেজ থেকে হতে পারে, এনামেল ক্ষয় হতে পারে, ডেন্টিন ক্ষয় হতে পারে, তাহাকে বলছি আমরা ইরোশন। ইরোশনের ইটিওলজি কি আমি একটু রিডিং দিয়ে যাচ্ছি, বইয়ে দেখে নিবা। এন্ডোজেনাস অর ইন্ট্রিনজিক, ভিতর থেকে যেটা হচ্ছে সেটাকে একটু পড়ি। ইট অকার্স বাই এন্ডোজেনাস অ্যাসিড ডিউ টু রিগার্জিটেশন অফ গ্যাস্ট্রিক অ্যাসিড ইন অরাল ক্যাভিটি। ইটিং ডিসঅর্ডার হতে পারে, অ্যানোরেক্সিয়া, বুলিমিয়া। ভমিটিং থেকে হতে পারে, সাইকোসোমাটিক রিকারেন্ট ড্রাগ ইনডিউসড থেকে হতে পারে। প্রেগনেন্স ভমিটিংয়ের মধ্যে বলা হচ্ছে সাইকোসোমাটিক রিকারেন্ট অ্যান্ড ড্রাগ ইনডিউসড প্রেগনেন্সি, মর্নিং সিকনেস, রিগার্জিটেশন, জিআই ডিসঅর্ডার, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট ডিসঅর্ডার কি হতে পারে? পেপটিক আলসার, গ্যাস্ট্রোএন্টেরাইটিস, হায়াটাস হার্নিয়া, ইসোফেজাইটিস, ক্রনিক অ্যালকোহলিজম। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে এক্সোজেনাস অর এক্সট্রিনসিক, বাইরে থেকে হতে পারে। এনভায়রনমেন্টাল, অকুপেশনাল, ওয়াইন টেস্টার, সুইমার্স, এগুলো বইয়ের মধ্যে লেখা আছে, বাবা একটু মুখস্থ করে নিও। ডায়েটারি, হাই ইনটেক অফ সফট ড্রিঙ্কস, অ্যাসিডিক ফুড, সাইট্রাস ফুড, জুস, কার্বোনেটেড বেভারেজ, মেডিসিন, অ্যাসপিরিন, অ্যাসিডিক, মাউথওয়াশ, ভিটামিন সি, আয়রন টনিক্স যারা নিচ্ছে, আর ইডিওপ্যাথিক আননোন কজও হতে পারে। ঠিক আছে, প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল: পেশেন্ট শুড বি অ্যাডভাইজ টু রিডিউস কার্বোনেটেড ড্রিঙ্ক ইনটেক ইনক্লুডিং ডায়েটের মধ্যেখানে নিতে হবে, ডায়েটের বাইরে নিলে এফেক্ট হওয়ার চান্স বেশি। অ্যাভয়েড এক্সেসিভ ইনটেক অফ সাইট্রাস ফ্রুট, পিওর ফ্রুট জুস, অ্যাসিডিক dilatable drink, avoid chewing very abrasive food, frequency of consumption of prolonged exposure to drinking. একটা জিনিস কি, সিপ সিপ করে চুমুক চুমুক দিয়ে কোনো ড্রিঙ্ক খাওয়া ঠিক না, খেতে হবে একসাথে। এই চুমুক চুমুক দিয়ে খেলে ইরোশনের চান্স বেড়ে যায়। অ্যাভয়েড ইউজ অফ সোডিয়াম বাইকার্বনেট মাউথ ওয়াশ। কন্ট্রোল কিভাবে করতে হবে? Following factors are directly or indirectly control erosion: manner in which the fluid is consumed, tooth surface that come in contact with fluid,
duration of contact with the teeth, pH, buffering effect, and content of calcium ion and phosphate in the drink, swallowing habits, excess of saliva, soft tissue movement, roughness of individual foods consumed. এগুলো নোটের মধ্যে বা বইয়ের মধ্যে ওই স্বীকৃতিও আছে, নিষেধাজ্ঞাও আছে, একটু দেখে নিবা। সালাইভা খুব ভালো একটা রোল প্লে করছে টুথ ওয়ারিংয়ে। সালাইভা ফ্রিকোয়েন্সি যদি ভালো হয় তাহলে টুথ ওয়ারিংয়ের চান্স কমে যাবে, এবং টুথ ওয়ারিং অ্যাট্রিশন, যেটা হচ্ছে অক্লুশাল ওয়ারিং বাই ব্রুক্সিজমের ফলে বা প্যাথোলজিক্যাল কন্ডিশনের ফলে যে টুথ ওয়ার হচ্ছে সেইখানে চান্স থাকে ক্যারিজের। নর্মাল ফিজিওলজিক্যাল অ্যাট্রিশনে ক্যারিজের চান্স কম, কারণ সেখানে মাস্টিকেটরি ক্ষয়ের ফলে যতই ক্ষয় হোক পাল্প ইনভলভ নাও হতে পারে, কিন্তু ব্রুক্সিজমের ফলে বা যে কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশনের ফলে পাল্প এক্সপোজার বেশি হওয়ার চান্স থাকে, পাল্পের কাছাকাছি চলে যায় অ্যাট্রিশনটা, তখন কি হয় ব্যাকটেরিয়াল ইনভেশনের চান্স বেশি হয় এবং ক্যারিজ ডেভেলপড হয়। Saliva plays an important role in modifying the erosion effect of dietary food and varies by the following mechanism: dilution and clearance of erosive agent from the oral cavity, neutralization and buffering of dietary acid, formation of pellicle layer on the surface of enamel which protect it from demineralization by dietary acid. Both quantity and quality of saliva are important. Decreased salivary flow, erosion is higher, and mucin-rich saliva prevent precipitation of calcium and phosphate, এবং সেখানে ইরোশনের চান্স বেড়ে যায়। রেস্টোরেটিভ ম্যানেজমেন্ট কি করতে হবে? ইট ইজ ইম্পর্টেন্ট ফর ফলোয়িং রিজনস: টু মেনটেন স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি অফ টুথ, টু ট্রিট সেন্সিটিভিটি, to protect pulp, to prevent caries, to maintain periodontal health, to maintain aesthetic. Restorative measures used to erosion, আমরা যেটা রেস্টোরেশন করি সেটা গ্লাস সাইনামার হতে পারে, কম্পোজিট হতে পারে, এগুলো আমার এখানে পড়ানোর বিষয় না, আমি আজকে বেশ বেসিক জিনিসটা বলছি, ঠিক আছে? আর লাস্ট ওয়ান ইজ অ্যাব্রেশন। অ্যাব্রেশন হচ্ছে টুথ লস through some abnormal mechanical process other than tooth contact. This is mainly toothbrushing or other faulty oral hygiene measure. Etiology: faulty oral hygiene practice, improper brushing technique or horizontal brushing technique, overzealous brushing, use of toothbrush and hard bristle, use of abrasive toothpaste, tooth powder, excessive time, force and frequency of brushing, excessive use of interproximal brushing, এগুলো কমন জিনিস, সবাই আমরা জানি। abnormal oral habit, use of toothpicks, fingernail biting, prevention and control, brushing habit, proper tooth brushing technique, use of soft bristle toothbrush, use of less abrasive dentifrices, modern dentifrices, এগুলো horizontal or cross brushing, আমরা অলওয়েজ ইউজ করবো হচ্ছে vertical with horizontal vertical and rule brushing is more better than horizontal and cross brushing, ঠিক আছে? আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোন কন্ডিশন, এইটুকু বলে দিই। আজকের পড়ার লাস্ট কথা হচ্ছে এটা, অ্যাট্রিশন। অ্যাট্রিশনে অনেক ধরনের ক্ষয় হচ্ছে, তো অ্যাট্রিশনের মেইন যে ক্ষয়টা হচ্ছে ভার্টিক্যাল হাইট লস হওয়া, এবং সেখান থেকে ডেভেলপ করছে কি পেইন প্রডিউস হচ্ছে। আচ্ছা, তো আমরা এখানে যে কথাগুলো বলছি সেটা হচ্ছে ভেরিয়াস মডালিটিস আর ইনভলভ ইন দ্য ট্রিটমেন্ট, দিস মাস্ট বি চুজেন অ্যান্ড ইনিশিয়েটেড ইন দ্য ফলোয়িং সিকোয়েন্স। আমরা যদি দেখি অ্যাট্রিশনের ফলে পাল্প এক্সপোজড হয়েছে, এন্ডোডন্টিক ট্রিটমেন্ট করবো। প্যারাফাংশনাল হ্যাবিটগুলোকে আগে অ্যাভয়েড করতে হবে, আমরা জানি সেখানে স্প্লিন্ট ইউজ করতে হবে, অক্লুশাল স্প্লিন্ট
diagnosis and resolution of myofunctional or TM joint disturbances, সেই জন্য আমরা maxillofacial সার্জনের শরণাপন্ন হব, সেখানে ওনারা আমাদেরকে সেই ব্যবস্থা করে দিবেন। Occlusal equilibration involving the following done: selective grinding of the teeth surface, দেখা গেল কোথায় কোথায় ক্ষয় হয়েছে বেশি, কোথায় হয় নাই, সেখানে সিলেক্টিভ গ্রাইন্ডিং করে ব্যালেন্স করতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? তারপর হচ্ছে রাউন্ডিং অ্যান্ড স্মুথেনিং অফ পেরিফেরিজ অফ দ্য অক্লুশাল টেবিল। তারপর হচ্ছে ক্রিয়েশন অফ এডিকুয়েট ওভারল্যাপ বিটুইন ওয়ার্কিং ইনক্লাইন্স। তারপর হচ্ছে protection of exposed sensitive dentin using fluoride solution, mouthwash, obliteration of caries lesion and treatment of periodontal pathology. And last one is restorative modalities. আমরা restoration দিয়েও correction করতে পারি। This is mainly operative treatment. কি করতে হবে? restorative model, most of the restorative modalities are direct at regaining the lost vertical dimension. আমরা vertical dimension কে বাড়াতে পারি কি করে? restoration এর মাধ্যমে। দুইটা restoration করতে পারি, একটা হচ্ছে resinous restoration, other is cast restoration। তো resinous restoration দিয়েও হতে পারে, সেটা composite resin হতে পারে, সেটা আমরা cast restoration কি সেটা ক্রাউন করে আমরা হাইট বাড়াতে পারি। সেখানে প্ল্যান্ট করে ট্রিটমেন্ট, অ্যাকর্ডিং টু প্ল্যান্ট ইনক্রিজ ইন ভার্টিক্যাল ডাইমেনশন, প্ল্যান্ট ট্রিটমেন্ট করতে হবে যেন একুরেট ভার্টিক্যাল হাইট বাড়ে এবং তাতে টিএম জয়েন্টের ব্যথাটা কমে আসবে। মায়োফাংশনাল অ্যাপ্লায়েন্স নাও লাগতে পারে, ফাংশনিং হতে পারে আমাদের কি মাস্টিকেটরি মাসেলস। আমরা জানি আমাদের মাস্টিকেটরি মাসেলসগুলো হচ্ছে টু টাইপস, ওয়ান ইজ প্রাইমারি মাস্টিকেটরি মাসেলস, আদার ইজ সেকেন্ডারি মাস্টিকেটরি মাসেলস। সব মাস্টিকেটরি মাসেলসকেই আমরা ইনভলভ করবো TM joint ইয়ে করার জন্য। This restoration may involve intraradicular or extracoronal means of retention. However, most of the cases only need occlusal equilibration and non-restorative protective measure. যেভাবেই হোক occlusal equilibration মেনটেন করতে হবে, করে আমাদের এই TM জয়েন্টের ফাংশন মেনটেন করতে হবে। ওকে, অনেক বক বক করলাম, কথার গলায় ব্যথা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, এরপরে কি আমাদের, তাহলে আমরা টুথ ওয়ারিং পেলাম কি 4টা। একটা হচ্ছে টুথ ওয়ারিংকে যেমন 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ক্যারিয়াস, আদার ইজ নন ক্যারিয়াস। ক্যারিয়াস তো আর যে কোনো জায়গায় হতে পারে, নন ক্যারিয়াস একটা হচ্ছে সার্ভাইকেল, একটা হচ্ছে নন সার্ভাইকেল। নন সার্ভাইকেলে একটাই কন্ডিশন, একটাই রেজাল্ট, সে হচ্ছে অ্যাট্রিশন। Other 3 are involved in non-carious cervical lesion, আর non-carious non-cervical lesion একটাই, সেটা হচ্ছে অ্যাট্রিশন। তো আমরা অ্যাট্রিশন সম্পর্কে কিছু বলেছি। আচ্ছা, এখানে টুথ ওয়ারিং এর মধ্যে কিছু হিস্ট্রি নিতে হবে, যেমন দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট ইজ রিমুভাল অফ ইটিওলজিক্যাল ফ্যাক্টর আফটার টেকিং হিস্ট্রি রিগার্ডিং ডায়েটারি, মানে হিস্ট্রি নিতে হবে এটা কোন কিসের জন্য হয়েছে। রিগার্ডিং ডায়েটারি হ্যাবিট, ব্রাশিং হ্যাবিট, অ্যাবনর্মাল হ্যাবিট লাইক ব্রুক্সিজম, সেটা রাত্রে সে দাঁত কাটছে কিনা সেটাও জানতে হবে। ফলোয়িং প্রিভেন্টিভ মেজার শুড বি টেকেন। নাম্বার 1, প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট অফ টুথ ওয়ার প্রিভেনশন, ইউজ অফ সফট টিস্যু, সফট টুথব্রাশ ইউজ করতে হবে, লো অ্যাব্রেসিভ টুথপেস্ট, vertical brushing technique, less force during brushing, correction of ill-fitting, metal cusp or dentures. In case of bruxism, use interdental splint at night and treat the causes. Correct malocclusion. Malocclusion correction করতে হবে। Regulate frequency of consumption of acidic food and beverages. এই যে প্রিভেনশন প্রত্যেকটার জন্য। রেস্ট্রিক্ট অ্যাসিডিক ফুড, ফিনিশ মিলস অ্যান্ড ন্যাচারাল ফুডস লাইক চিজ, যে কোনো খাওয়ার পর আমরা একটু চিজ খাবো। ড্রিঙ্ক অনলি, ডু নট সিপ অর সুইস অ্যাসিড বেভারেজ, যে কোনো ড্রিঙ্ক আমরা ড্রিঙ্ক করবো বাট সিপ করে বা চুমুক দিয়ে খাবো না। ডু নট ব্রাশ ইমিডিয়েটলি ফলোয়িং অ্যাসিডিক ফুড, কখনো ফল খাওয়ার পর কখনো
কোকা কোলা বা এই বেভারেজ খাওয়ার পরে কখনো ব্রাশিংয়ে যাব না। ইউজ ন্যাচারাল পিএইচ ফ্লোরাইড মাউথ রিঞ্জ 1 a day, অন্ততকে প্রতিদিন একবার করে একটা ফ্লোরাইড কন্টেনিং মাউথ ওয়াশ ইউজ করতে হবে। তাতে কি হবে, পিএইচটা ব্যালেন্স থাকবে। রিলিভ ট্রমাটিক অক্লুশন যেন না হয়, এবং আমরা অবশ্যই মেনটেন করতে হবে যে চিক বাইট যেত না, কারণ চিক বাইট একটা আমাদের জন্য খুব খুব ক্ষতিকারক একটা কন্ডিশনে নিয়ে যেতে পারে, সেটা সবাই জানি। প্রিভেন্ট অ্যান্ড কিউর পেরিওডন্টাল ডিস্টারবেন্সেস, যদি পেরিওডন্টাল টিস্যুই যদি ডিস্টারবেন্স হয় তাহলে দাঁত থাকবে না। এনহ্যান্স ডিফেন্স মেকানিজম অফ দ্য বডি, আমার ডিফেন্স মেকানিজম বাড়াতে হবে। তাতে কি হবে, ইনক্রিজ সালাইভারি ফ্লো বাই চুইং সুগার ফ্রি জাইলিটল চুইংগাম ইউজ করতে হবে, সেটা সুগার ফ্রি ছাড়া। এনহ্যান্স অ্যাসিড রেজিস্ট্যান্স রিমিনারালাইজেশন অ্যান্ড রিহার্ডেনিং অফ টুথ সারফেস by topical fluoride agent. Okay, splint therapy ইউজ করতে হবে কার জন্য, ফর ব্রুক্সিজমের জন্য। হিপনোথেরাপিও আছে, ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগও দিতে পারি, জেনারেল প্রিভেন্টিভ মেজারও হতে পারে, সেটা ডায়েট, এক্সারসাইজ, ফ্রেশ এয়ার ইনটেক, এগুলো হতে পারে। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল টুথ ওয়ারিং। সিম্পল কথায় আমি বলে দিলাম, এবং সেটা আমাদেরকে পড়তে হবে হচ্ছে মেইনলি সিকরি থেকে। সিকরিতে খুব সুন্দর করে ডিটেলস লেখা আছে, যতটুকু পড়েছি সেখান থেকেই পরীক্ষাতে আমরা, এর বাইরে আমরা যাই না সাধারণত। ডায়াগনোসিস এন্ড ম্যানেজমেন্ট অফ টুথ ওয়ারিং, এটা একটু আগে বলেছি কীভাবে ডায়াগনোসিস করতে হবে, আর ম্যানেজমেন্ট তো এগুলাই। আর লাস্ট ম্যানেজমেন্ট কি একটু আগে বলেছি, সেটা ভার্টিক্যাল হাইট বাড়াতে হতে পারে, অথবা যদি সার্ভাইক্যাল টুথ ওয়ারিং হয় অ্যাকসেপ্ট ভার্টিক্যাল হাইট, সেটা অ্যাট্রিশনের জন্য, আর বাকি তিনটার জন্য হাইট তো বাড়ানোর প্রয়োজন নাই। সেখানে করতে হবে কি, রেস্টোরেটিভ মেজার, অপারেটিভ রেস্টোরেটিভ মেজার বাই গ্লাস আইনোমার হতে পারে, কম্পোজিট হতে পারে, অথবা অন্য কিছু দিয়া আমি কারেকশন করব। ঠিক আছে, অ্যাবফ্রাকশন নিয়েই বেশি রিটেনে কোয়েশ্চন আসে। শর্ট নোট আসলে লিখতে হবে ইউজুয়ালি সিঙ্গেল টুথ ইনভলভমেন্ট, শার্পলি ডিফাইন্ড ওয়ে শেপড ডিপ্রেশন কমনলি সিন বাক্কাল সারফেস অফ ম্যান্ডিবুলার টিথ। এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতে জিজ্ঞেস করি। আর্লি স্টেজেস লেশন অ্যাপিয়ার্স মাইনর ইরেগুলার ক্র্যাক অর ফ্র্যাকচার লাইন অন এনামেল সারফেস, এবং সেটাই আস্তে আস্তে বড় হয়ে ওয়েজ শেপড হয় আর ভি শেপড হয়। লেট স্টেজে অ্যাপিয়ার্স ইজ এ নচ এক্সটেন্ড ইন্টু ডেন্টিন, ডেন্টিনের দিকে যে নচ যায় সেটা হচ্ছে ভি শেপড নচ, এবং সেখানে লাইন অ্যাঙ্গেল প্রডিউস হয়। ঠিক আছে, আজকে কি যেতে পারি আমি, 1 ঘন্টা হয়ে গেছে আমার। আজকে প্রথম ক্লাস নিলাম অনেক দিন পরে। এটা যারা শুনেছ তারা একটু লেকচারটা সুন্দর করে সাজিয়ে লিখে দিও, যেখানে কারেকশন করতে হবে আমি অ্যাড করে দিব। আমারটা অনেক লম্বা একটা নোট আছে, সেই নোট থেকে আমি সিম্পল কথাগুলা, বিশেষ কথাগুলা দিয়েছি। আমার বিশেষ কথাগুলোর মধ্যে 1 নম্বর কথা হচ্ছে অ্যাবফ্রাকশন। অ্যাবফ্রাকশনের মেকানিজম 3টা কথা বলা হচ্ছে। মেকানিজম 3টে কারণে হতে পারে। 1 নম্বর হচ্ছে টেনসাইল স্ট্রেংথ, নাম্বার 2 হচ্ছে কারেন্ট প্রডিউস হতে পারে, আর নাম্বার 3 হচ্ছে থিকনেস। 3টা কথা মনে রাখার মতো। আরেকটা হচ্ছে অ্যাট্রিশনের ক্লাসিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। অ্যাট্রিশন 2 ভাবে বা 2 টাইপের বলা হয়েছে। একটা হচ্ছে নর্মাল লিশন প্রডিউস হতে পারে, সেটা হচ্ছে ফিজিওলজিক্যালি, একটা হচ্ছে প্যাথোলজিক্যালি, আরেকটা হচ্ছে মরফোলজিক্যালি। প্রক্সিমাল সারফেসেও আমাদের অ্যাট্রিশন হতে পারে, অক্লুসাল সারফেসেও অ্যাট্রিশন হতে পারে। এ হচ্ছে মেইন কজ। এখানে মেইন কথা আছে ইরোশন কোথায় হচ্ছে, অলওয়েজ লিঙ্গুয়াল সাইডে হতে পারে, বাক্কাল সাইড, লিঙ্গুয়াল সাইডে হতে পারে, বাক্কাল সাইডে হতে পারে। বাক্কাল সাইডে সাধারণত হয় এক্সট্রিনজিক কজের জন্য, লিঙ্গুয়াল সাইডে বেশি হয় ইন্ট্রিনজিক কজের জন্য। নর্মালি উল্টাপাল্টাও হতে পারে। ঠিক আছে, অ্যাব্রেশন অলওয়েজ প্রডিউস বাক্কাল সাইড অফ ম্যাক্সিলারি টিথ। ম্যাক্সিলারি টিথে দাঁত বেশি ক্ষয় হতে পারে, কারণ আমরা ব্রাশ লাগায় বসে থাকি। কেউ যদি ডান সাইডে ডান হ্যান্ড দিয়ে ব্রাশ করে দিলে বাম সাইডে ক্ষয় হয়, আর এই লাগাই রাখলে এই সাইডে বেশি ক্ষয় হয়। লাগাই থাকলে ক্ষয় হতে থাকে, আমরা ঘষতে থেকে উল্টা পাল্টা, সেটাই।
বেসিক কথা হচ্ছে এইটা। আচ্ছা, আর লাস্ট দিয়ে বলি, আমাদের এই 3টা বা 4টার মধ্যে আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে বলা হয় পরীক্ষাতে। শর্ট কেসে আমরা সাধারণত একটা দেই বা 2টা থাকতে পারে। টুথ ওয়ারিং, অ্যাট্রিশন থাকে, ইরোশন থাকতে পারে, অ্যাব্রেশন। অ্যাব্রেশন তো খুব কমন, সেটা তোমাকে ডায়াগনোসিস করে বের করতে হবে। এটা আমরা কোথায় দেই? শর্ট কেসে সাধারণত। শর্ট কেসে এটা এমনকি এমএসও থাকে, এফসিপিএসও থাকে। ঠিক আছে, আর কিছু বলতে হবে? রেডিওলজিক্যাল ফাইন্ডিংয়ে কি পেতে পারি এই কন্ডিশনগুলোতে? রুট রিজর্পশন হতে পারে, হাইপারসিমেন্টোসিস হতে পারে, ওয়াইডেনিং অফ পিডিয়াল হতে পারে, ভার্টিক্যাল বোন লস হতে পারে, থিকেনিং অফ লেমিনাডোরা হতে পারে, ক্যালসিফিকেশন অফ পালস স্পেস হতে পারে, সবগুলোতে মিলায়া। বিশেষ করে অ্যাট্রিশন এই কন্ডিশনগুলো বেশি হচ্ছে। দিস ইজ রেডিওলজিক্যাল ফাইন্ডিংস। যদি পরীক্ষাতে আসে রেডিওলজিক্যাল ফাইন্ডিংস অফ অ্যাট্রিশন, এগুলো লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা অন্য কথাই বলি। কি অবস্থা বাকিরা, সবাই কেমন আছো? হ্যালো, ভালো আছো নিশ্চয়ই। আমরা আজকে টুথ ওয়ারিং পড়লাম। টুথ ওয়ারিং এর মধ্যে 4টা কন্ডিশন আছে। একটা হচ্ছে অ্যাট্রিশন, অ্যাব্রেশন, অ্যাবফ্রাকশন অ্যান্ড ইরোশন। যদি বলা হয় অ্যাব্রেশন আর অ্যাবফ্রাকশনের পার্থক্য কি? 1 নম্বর পার্থক্য হচ্ছে একটা সিঙ্গেল টিতে হতে পারে অ্যাবফ্রাকশন, অলওয়েজ ম্যান্ডিবুলার টিতে বেশি হয়, হতে পারে অন্য দাঁতেও। আর অ্যাব্রেশন মাল্টিপল টিতে হচ্ছে, বাক্কাল সাইড অফ ম্যাক্সিলারি টিথ। আজকে বিদায় নেই, অনেকক্ষণ পড়লাম। কথা বলো। হ্যালো, আজকে বিদায় নেই। ফরহাদ কই? নেক্সট ক্লাস যদি নিতে হয় আগে থেকে বইলো, আমি প্রিপারেশন নিয়ে বসবো একটু। আজকে অনেকদিন পর বসলাম, আমার প্রিপারেশন ছিল বা ছিল না। সাজিদ, ওয়ালাইকুম সালাম সাজিদ। তাসমিয়া তাবাসসুম সাইকি, ওয়ালাইকুম আসসালাম। শামসুন্নাহার আফসানা, ওয়ালাইকুম আসসালাম। ভালো থেকো সবাই, আমার জন্য দোয়া করো, আমাদের জন্য দোয়া করো, বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য দোয়া করো, পৃথিবীর প্রতিটা মানুষের জন্য দোয়া করো, আমরা যেন সবাই ভালো থাকতে পারি। মোহাম্মদ নাসির উদ্দিন, নাসির কই ছিল এতক্ষণ? জানি না কোন নাসির, দেখতে ভালো লাগতেছে। আজকে বিদায় নেই নাকি? আলী আহমেদ ইমন, পারভেজ আহমেদ মুন্না, ওয়ালাইকুম আসসালাম। পারভেজ আলম, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংকস স্যার, ভালো থাকবেন ইনশাল্লাহ, সবাই ভালো থাকো। সাবিকুন্নাহার মিম ভালো আছো? শামসুন্নাহার আফসানা, আমাদের জন্য দোয়া করবেন স্যার, সবার জন্য দোয়া, মন থেকে দোয়া, ভালোবাসার দোয়া। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সবাই যেন আমরা বেঁচে থাকতে পারি, আমরা যেন আবার সেই দিনটা ফিরে পাই, আমরা যেন ক্লাস নিতে পারি। এই অনলাইনে ক্লাস নিতে ইচ্ছে করে না। আমাদের জন্য দোয়া করে ইনশাল্লাহ। বিদায় নেই আজকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। অনেকক্ষণ হইল, নেই বিদায় ইনশাল্লাহ। ওয়ালাইকুম সালাম।